শাসক দলকে টেক্কা দিতে বিরোধীরা এক জায়গায় না এলেও নিজেদের মতন করে রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। একাধিক কর্মসূচি থেকে শাসক দলকে রীতিমতো প্রশ্ন বানিয়ে সেখানে বিদ্ধ করার জন্য বিরোধীরা যথেষ্ট রাজনৈতিক সংগ্রামে যেন অবতীর্ণ হয়েছেন। বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করছে কংগ্রেস। তাদের পোশাকি কর্মসূচির নাম সংহতি পদযাত্রা। তার পাশাপাশি সিপিআইএম তাদের মতন করে একাধিক বিষয়ে জাতীয় স্তরে কর্মসূচিকে রাজ্যের প্রতিটি প্রান্তে সেখানে সংগঠিত করার চেষ্টা করছে। আজ তার বাইরে নতুন রাজনৈতিক দল সেখানে গড়ে তোলা হলো। অগুর দেববর্মাদের মতন নেতৃত্ব সেই দলে আছেন। তারা তাদের দলের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পাশাপাশি রীতিমতো তারা যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনে শাসক দল দেবে কিনা সেটা সময় বলবে। আর যদি না দিতে পারে তাহলে অকুর দেববর্মাদের মতো নেতৃত্ব যে প্রশ্নগুলো আজ তুলেছেন সেই প্রশ্নগুলো নিয়েই হয়তো রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো ইস্যু বানাতে পারে বা কোনো কোনো দল সেখানে ইস্যু বানিয়ে এই বিষয়গুলোকে তারা তুলে ধরে। আমরা আজ শুনবো নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা এবং এই আত্মপ্রকাশ নিয়ে নেতৃত্বের কি বক্তব্য আমরা যেমন শুনবো, তার পাশাপাশি আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলেন, নিয়মিত যারা কথা বলেন, তারা অবশ্যই এই অনুষ্ঠানে কথা বলবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনারা আপনাদের মতামত দেবেন এবং অবশ্যই বলছি শালীনতা বজায় রেখে কথা বলবেন। অন্য কোনো রাজনৈতিক দলকে ছোট করা, বড় করা, কোনোভাবে কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে হালকা করা বা নেতাদেরকে উচ্চ আসনে বসানো ইত্যাদি কোনো লক্ষ্য আমাদের নেই। আমরা মূলত বিশ্বাস করি যে আপনাদের প্রত্যেকের কথাগুলো আমরা এই অনুষ্ঠানে তুলে ধরি শুধু একটি লক্ষ্য, একটি কারণ, যে আপনারা মনের ভাব এই অনুষ্ঠানে প্রকাশ করতে পারেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যে ভাবনায় আপনি বিশ্বাসী, এই অনুষ্ঠান আপনাকে সেই কথা বলার সুযোগ দিচ্ছে। আমরা একবার শুনবো নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণায় নেতৃত্বের কি বক্তব্য। ফ্রম দ্য বিগিনিং 2009 থেকে চিপরাল্যান্ড দাবি একজন প্রবক্তা বলতে গেলে আমিও এই দাবিদারের মধ্যে আমিও একজন। আমি এখনো এই দাবি থেকে সরে যাইনি। যারা আপনি এখন একটু আগে বলেছেন আইপিএফটি ত্রিপুরা মোটা, আইপিএফটি দাবি ছিল এখন প্রদ্যুৎ বাবুর দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আইপিএফটিও 2017 রাস্তা অবরোধ করেছিল, কিন্তু সেখানে খালি ল্যাংটা হয়ে অনেককে মিছিল করেছিল এবং আমরা পেয়ে গেছি বলে শুয়োর থেকে, মুরগ থেকে, ছাগল থেকে সব কেটে তারা খেলো। বিভিন্ন গ্রামে আনন্দ ফুর্তি করেছিল, কিন্তু আপনারা দেখেছেন যে ত্রিপুরাল্যান্ড পেয়ে গেছে ত্রিপুরীরা। আর প্রদ্যুৎ বাবু বই নো কম্প্রোমাইজ উইদাউট গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এরপরে উনি কি আসলো, এনআরসির পরে আসলো কনস্টিটিউশন সলিউশন পর আসলো ইন্টারলোকেটার পর আসলো ত্রিপুরাসা একর্ড পর আসলো বাংলাদেশি ত্রিপুরাদের নির্যাতনের প্রতিবাদ। এরপর আসলো এডিসির যতগুলো চাকরি নিয়োগ হবে রাজ্য সরকার কাছে অর্পণ করা হবে। এরপর এখন তো আসলো বিভিন্ন ইয়েতে যোগাযোগ করে ওরা গত কিছুদিন আগে এক হেলথে নিয়ে এবং গাড়ি ঘোড়া নিয়ে উনি এই জায়গায় ব্যস্ত। আর গেল 14 তারিখ ব্লক ডেপুটেশন আর্টিকেল মানে 125তম সংশোধন আর ভিলেজ কমিটি মূল দাবি থেকে উনি কি পিছিয়ে গেছে বলতে গেলে? মূল যে দাবিটা ছিল মানে ঠকিয়ে শুধু পাওয়ারে আসার জন্য ঠকানোর কারবার হলো আইপিএফটি। গেল আইপিএফটি এবং এখন আছে এবং যারা এখন ত্রিপুরা মঠা তাদেরও শুধু ঠকানো, আমাদেরকে ঠকিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ওদের লক্ষ্য এবং ক্ষমতা অলরেডি পেয়ে গেছে। এখন অনিমেল বাবু ফরেস্ট মন্ত্রী, বিশ্বকেতু হাফটেন মন্ত্রী, কি বলে আইপিএফটি শুক্লাচরণ বাবু উনি মন্ত্রী। এই মন্ত্রী পর্যন্ত
দাবিগুলা এখন 7 সমুদ্র 13 নদীতে ভাসিয়ে দেওয়া হলো। তাহলে তাদের উদ্দেশ্য ছিল শুধু আপনাদের নিয়ে রাজনীতি খেলা, সব খেলা, ঠকানো। তা এখন যিনি আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, যিনি নাকি তিপ্রামাতার মেইন সুপ্রিমো আছে? ওনারা আমি আরে বলবো, ঠকাইতে পারলে আরো ঠকাও, যতদিন নির্মূল না হওয়া পর্যন্ত টিপরা ছাড়া ততদিন তুমি ঠকিয়ে দাও। এই হলো আমি ওনার কাছে আহ্বান। আপনাদের সামনে কি আন্দোলন থাকবে? আমার তো গণতন্ত্র উপায়ে দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন থাকবে, শান্তিপূর্ণ আন্দোলন, কারণ বাঁচার ক্ষেত্রে আমাদের সংগ্রাম করতে হবে। আমরা এটা বাঙালি বিরোধী নয়। আমাদের যে অবস্থা এখন তো বাংলাদেশে প্রায় 1,30,00,000 মতো আমাদের হিন্দু ভাই রয়ে গেছে, আর চাকমাও রয়ে গেছে, টিপ্রাসারও রয়ে গেছে। তারা যদি আসলে আমরা যারা এখানে 12 লক্ষ বা 13 লক্ষ, অবস্থা কি হবে? 0 হয়ে যাবে। তখন এক চিড়িয়াখানায় তাদের দেখা মিলবে। এটা হলো জমাতিয়া, এটা হলো রিয়াং, এটা হলো নোয়াতিয়া, এটা হলো হালাম, এটা হলো টিপরা। এইভাবে এটাই জন্য আমরা অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা? আমার নাম অগুর দেববর্মা, চেয়ারম্যান স্টেট ডেমোক্রেটিক পার্টি। তো খুবই কি বলে মানে যুক্তিপূর্ণ এবং কনস্ট্রাকটিভ। এখানে যে সমস্ত বাড়িঘর আমরা দেখলাম, এই যে আখাউড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে, দোকান বাড়ি, তারা কেউ 60 বছর, কেউ 50 বছর, কমে 40 বছর ধরে এখানে বসবাস করছে। এখানে শুধু এই সরকার না, আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান, এটাকে মান্যতা দিচ্ছেন। তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে, রেশন কার্ড আছে। তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটর নির্বাচিত করে, বিধায়ক নির্বাচিত করে, তারা এমপি নির্বাচিত করে। তার মানে কি? তাহলে এরা অস্বীকৃত উইরা এসে জুইরা বইছে এরকম নাগরিক না, তারা সম্পূর্ণ বৈধ নাগরিক। সরকারের নজরেই এখানে আছে, সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে গতরে নানাভাবে করেন। এটাও একটা সমাজের, রাষ্ট্রের অপরিহার্য। অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে। এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক এসছে, এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে, এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে। শহরটাকে আরো বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে। উত্তম উদ্যোগ। ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই চায়। আমরা যখন সরকারে ছিলাম তখন থেকেই এগুলো নিয়ে নাড়াচাড়া আমরা করছি এবং কোনো সরকার তার রেনিউরের সব কাজ করতে পারে না। পরবর্তী সরকার এসে তার অবশিষ্টটা পূরণ করে তারা এগুলি করছে। এখন ভালো, তাদেরও যোগদান আছে, কিন্তু এটা করতে গিয়ে এই গরিব মানুষ, এদের একটা ভালো বাড়ি ঘরও নেই, স্টেবল অর্থাৎ স্থায়ী রোজগার নেই। এখন তাদেরকে হঠাৎ করে 15-20 দিন নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তো অমানবিক, এবং শুধু অমানবিক বললে বোধ হয় মানে কম বলা হবে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম। আপনারা কয়েকটি বিষয় সেখানে শুনলেন। আজ বিরোধী দলনেতা বর্ডার গোলচক্কর এলাকায় গেলেন এবং সেখানকার যে পরিস্থিতি সবকিছু খতিয়ে দেখেছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তার ব্যাখ্যা তো অবশ্যই রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে অন্যান্য দলগুলো। আপনারা যারা নিয়মিত রাজ্যের রাজনৈতিক হিসাব নিকাশের কথা বলেন, কথাগুলো আমাদের সঙ্গে প্রতিনিয়ত যারা শুনতে চান, দেখতে চান, বা রাজনৈতিক হিসাব নিকাশ যারা যেভাবে করতে চান, তাদের কাছে হয়তো স্থানীয়ভাবে কোনো ইস্যুকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়। আবার আরেকটা অংশ আছেন যারা প্রতিদিন রাজনীতির হাড়ির খবর রাখেন, কোথায় কি হলো সবকটি বিষয় তারা দেখতে চান। আবার কেউ কেউ বলেন
ইস্যুভিত্তিক কর্মসূচিতে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে তার হিসাবও করেন। আমরা শুধু এতটুকু বলি বা আমরা এই বিশ্বাস করি যে একটা নির্বাচন এলে, বিধানসভা নির্বাচন এলে যে একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, আবার নির্বাচনের বাইরেও একটা রাজনৈতিক কর্মকাণ্ডের একটা তৎপরতা দেখা যায়। এই সময়ের মধ্যে বোধ হয় নির্বাচনহীন রাজনৈতিক কর্মকাণ্ডের তৎপরতা বিরোধী দলগুলো প্রমাণ রাখতে পেরেছে। শাসক দলেরও কর্মসূচি রয়েছে, আমরা তার আগে আলোচনা করেছিলাম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি কোথা থেকে বলছি? হ্যাঁ বলুন। মাঠে বিরোধীরা নতুন দলের চ্যালেঞ্জ বলতে ত্রিপুরা তো বিধানসভা নির্বাচন আরো অনেক দেরি আছে, 2028-এ। বিরোধী বলতে জিতেন চৌধুরী, তারা তো 2028 আগ পর্যন্ত বিজেপি রাজনীতি তারা বুঝতে বহুত দেরি আছে। কারণ 2023-এ তো সুদীপ বিরোধীরা এরকম মাখামাখি করছিল 2 তারিখের আয় করবো। এটা 2028 অনেক দেরি আছে, এরা কোনো কাম করতে পারবে না। আর নতুন দলের চ্যালেঞ্জ বিজেপির রাজনীতি বিরোধীরা বুঝবই না কিটা করবো। 2028-এর নির্বাচনে সিপিএম জিতেন যদি শুধু মাখামাখি কোনো কাম হবে না স্যার, এটা আমি আগের গ্যারান্টি 2028-এ ধরেন আমরা কোয়াই বিজেপি না পাস করতে পারে, কিন্তু ত্রিপুরাতে সরকার আইব এটা কেমনে? এটা একটা চ্যালেঞ্জ। 2024-এর নির্বাচনে দেখছেন মোদী কেমনে আইছে, এটা কোন চ্যানেলে দেখাইছে না, যে টিভি টু চ্যানেলে দেখা যাচ্ছে না যে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হইব। হ্যালো স্যার, আপনার কথা শোনা যায়, আপনি বলুন। হ্যাঁ, এটা আর কি 2028-এর নির্বাচন বহুত দেরি আছে। এটা ওই সামান্য কিছুদিন এটা কেন্দ্র দেখাইছে, ওই সুদীপ বর্মন কিতা করে দল ভাঙ্গাইল। আর এরা তো রাজনৈতিক পরিস্থিতি সেকেন্ডে পাল্টে যাবো গা। বিজেপি ওখানে দেখতেছেন রুম 1 মাসের ভিতরে বিজেপি কিতা হইব এটা কেউ বলতে পারবে। আর জিতেন চৌধুরীদের বিরোধীরা আর নতুন দলের চ্যালেঞ্জ, এটা কোন কাম হবে না। নমস্কার, শুভরাত্রি সবাইকে। উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট 1 সপ্তাহ তো হয়নি, এই তো কদিন আগে রায় দিয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ। অ্যাকচুয়ালি ঠিক ওই ভারতবর্ষে যেভাবে বিজেপি ক্ষমতা আসে কেউ ধরতেই পারেনি। ইভিএম যতদিন থাকবে ততদিন ইভিএম এর মাধ্যমেই আসবে ক্ষমতায়। মানুষ বিজেপির ভোটার না থাকলে কি হবে, কিন্তু ভোট তো ইভিএম এ দেয়। তার জন্য বিজেপির চাল জনগণ বুঝতে পেরেছে, ত্রিপুরা জনজাতি অংশের মানুষও বুঝতে পেরেছে কতটুক ধোঁকা খেয়েছে, প্রদ্যুৎ কিশোর কতটুক ধোঁকা দিয়েছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে। আজকে ত্রিপুরা যারা বিজেপি করে তারাও এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। জিনিসের দাম যে হারে বাড়ছে, বিদ্যুতের বিল বাড়িয়ে দিচ্ছে, এটা শুধু বিরোধী দেয় না, এটা যারা বিজেপি করে তারাও এই বিলটা দিতে হবে। জিনিসের দাম এই দামে বিজেপিও কিনতে হবে, বিরোধীরাও যেমন কিনবে তারাও এরকম কিনবে। তাহলে বুঝবে, দিনে দিনে আরো বুঝবে। আর 28-এ অবশ্যই ইভিএম বাদ দিলে বিজেপি একদম গুড্ডির মতন চল হয়ে যাবে। নমস্কার। বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অচল, এটা অন্যায়, অমানবিক। আজকে এই সরকার যে কাজটা করলো এটা তো নমস্কার, কে বলছেন? সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে। আজকে আপনার ক্যাপশনটা আছে বিরোধীরা মাঠে নতুন দলের। আসলে কি বলবো, ত্রিপুরা রাজ্য যে একটা অরাজকতার মধ্যে চলছে
বিজেপির লোকরা প্রকাশ্যেই বলছে ওরা টিক্স করে আসছে, বাটপারি করে আসে, ওরা তো নিজেরাই বলছে। ত্রিপুরা রাজ্যের মানুষ যদি না বুঝেন তাহলে কি করবেন? ওরা কিভাবে 28-এ আসবে, কিভাবে থাকবে, ওরা বলে দিচ্ছে। কিন্তু আপনাদের টিভি চ্যানেলে আমরা শুনতে পাচ্ছি, বলে দিচ্ছে। তাহলে ত্রিপুরা রাজ্যের জনসাধারণ কিন্তু সেরকম বুঝে না। বুঝে না দেখি তো এইরকম অসুবিধা। এটা দেখেন, আগরতলা গুরুত্ব করে কয়েকশো মানুষ, নিরীহ মানুষ, তাদের কি করুণ অবস্থা যা দেখলাম টিভিতে। জিনিসপত্রের দাম কি হারে বাড়লো, বাজারে গেলে না বিশ্বাস। পেঁয়াজের দাম 80 টাকা 90 টাকা গ্রামাঞ্চলে দিচ্ছে। কোনো প্রতিবাদ নেই, কিছু নেই। কি প্রতিবাদ আছে? আর এই সমস্ত কারণে কোন জিনিসটা আপনি দেখুন, স্কুলে গেলে শিক্ষক নেই, স্কুলের ছাত্ররা পড়াশোনা করতে পারছেন না, আন্দোলন করেন। জল নেই, জলের জন্য রাস্তা প্রায়শই আন্দোলনের পথে থাকে। বিদ্যুতের দাম দিলে বাড়িয়ে। ত্রিপুরার শান্তিটা একবার দেখুন। আমরা শুনতে পাচ্ছি আপ একটা সরকার দিল্লিতে বিদ্যুৎ যে জায়গাতে ফ্রি করে দিচ্ছে, জল বিদ্যুৎ মাগনা দিচ্ছেন সমস্ত জনসাধারণকে। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ কি শুনেননি? তাদের আপনাদের টিভি চ্যানেল হোক বা এই কি কয় খবরের মাধ্যমে তো এই কথাটি জানা উচিত ছিল ত্রিপুরা রাজ্যের মানুষের। কোন রাজ্যের সরকার, কোন দেশের সরকার কিভাবে জনসাধারণের প্রতি দয়া স্বরূপ দেখান। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ তো দেখতেও চাননি, শুনতেও চাননি। হ্যাঁ, কোন রাজ্যে যদি বিদ্যুৎ মাগনা দেওয়া হয় আর আমরা রাজ্যে বিদ্যুতের দাম বাড়িয়ে দিই, তাহলে সেই জায়গাতে আমরা কিরকম একটা সরকার নিয়ে আসবো? এইরকম অবস্থার মধ্যে কি ভাষায় কথা বললে হবে আমি নিজেও বুঝতে পারছি না। তাই বললাম ত্রিপুরা রাজ্যের মানুষ যদি সচেতন না হয়, আমার মনে হয় এত তাড়াতাড়ি সচেতন হবেন না। ত্রিপুরা রাজ্যের মানুষ মিনিমাম অন্তপক্ষে 10-15 বছর কষ্ট না পাইলে কিন্তু তারা সেই জিনিসটা বুঝেন না। তারা যখন আরো কষ্ট পাইতে হইতে ওই ওয়ালের মধ্যে ধাক্কা লাগবেই। হ্যাঁ, না খাইয়া কষ্ট পাইয়া কোনো কর্মসংস্থান তো নাই। খোলা পান যারা পড়াশোনা করতেন, বেকাররা কোনো কর্মসংস্থান নাই, চাকরি বাকরি নাই। তারপর তাদের সচেতন নাই, তারা কোনো আন্দোলন করেননি। চ্যালেঞ্জ করছে। নমস্কার, আমাদের কে বলছেন? আমি কেরালা থেকে বলছি। হ্যাঁ, বল। আমরা যেটা দেখলাম রামনগরের ঘটনা, এটা অমানবিক। যে সরকারটা অমানবিক বলতে হয়। কিছুদিন আগে 1 সপ্তাহ হয়েছে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের বুলডোজার মামলা হয়েছিল, সেই মামলায় রায় দিয়েছিল। সেটা কি আসলে তারা লক্ষ্য করে না আসলে সুপ্রিম কোর্টকে অপমান করে? আমরা মনে করি এই যে বিজেপি সরকার সুপ্রিম কোর্টকে, আদালতকে অবমাননা করে। কারণ সুপ্রিম কোর্টের রায় তারা কিন্তু প্রতিফলিত করে, কিন্তু তারা সেই সুপ্রিম কোর্টের রায়ও মানে না। একটা মানুষ যখন তার বাড়িঘর করে, যদি সরকারের প্রয়োজন হয়, কোনো উন্নয়নের কাজের প্রয়োজন হয়, তাকে ক্ষতিপূরণ দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে তার বাড়ির ওই জায়গাটা নিতে হয়। এটা সুপ্রিম কোর্ট করলো। কিন্তু আজকে দেখা গেল তারা ত্রিপুরার যে এই যে অমানবিক সরকার, এটা যেটা বলতে হয়। শুধু এই না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছিলাম যখন গন্ডা ফেরাতে গন্ডগোল ছিল, ওইখানে গেছিল। কিন্তু দেখা গেল কৈতরের মুড়া, রানীর বাজার কৈতরের মুড়া, কদমতলা যাওয়ার মতো তাই না সময় হইল না। আসলে টাইম কি একটা শ্রেণীর মুখ্যমন্ত্রী নাকি সারা ত্রিপুরার জনগণের সমস্ত জাতির মুখ্যমন্ত্রী? সেই জায়গাটা তাই না আমরা বুঝতে অসুবিধা হইতেছে। যেই জাতি হোক, যেই ধরনের লোক, ওইখানে মুখ্যমন্ত্রী যাওয়া তাদের কর্তব্য। কিন্তু সেই কর্তব্যও ভালো মানে উনি একটু জাতিগত বিদ্বেষ নামক কাজকর্ম করতেছে। আমরা দুটোই জনগণের, ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা আহ্বান রাখবো আমাদের আগামী দিন জানে এই ধরনের অমানবিক সরকার যাতে ত্রিপুরাতে না, এটুকুই বলা। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বিমান মিলের পক্ষ থেকে সুনীল কুমার দাস বলছি।
হ্যাঁ, আমার বলা হলো অভিভাবকের কাছে, উনি নতুন দল করেছেন ভালো কথা। বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলি সুরসুরি দিল উপজাতিদের আলাদা রাজ্য, আলাদা সেই অনেক কিছু তাদের প্রলোভন দেখাইল। এই যে একটা আর্য বিচারধারা, এই আর্য গান্ধা বিচারধারা ভিতরে উনি প্রবেশ না করা ট্রাইবেলের কিভাবে উন্নতি করা যায়, শুধু ট্রাইবেল না, জনজাতি না, সমস্ত মানুষকে নিয়ে কিভাবে উন্নতি করা যায় সেই বিচারধারা উনি চলুক। সমস্ত উপজাতির নিয়ে, জনজাতির নিয়ে আমরাও সহযোগিতা করবো। আমাদের ভীম আর্মি আজাদ সমাজ পার্টি ওনাকে সমর্থন দেব, জানাবো, ওনার পক্ষই আমরা কাজ করবো। আমরা চাই ভারতবর্ষে এই যে আর্য ব্রাহ্মণদের যে বিচারধারা, গান্ধা বিচারধারা, অমানসিক বিচারধারা, এরা 3000 বছর যাবত আজকে আমরা দেশের কুশাসনে প্রলোভন দিয়া এরা বিভিন্ন রায়ে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি এদেরকেই দিয়েই পরিচালনা করে তারা আজকে এই গান্ধা বিচার দ্বারা আমরা দেশটারে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতেছে। এ বলে বাঙালি, এ বলে ট্রাইবেল, এ বলে আসামি, এ বলে বিহারি, এ বলে পাঞ্জাবি। এই যে একটা গান্ধা বিচার দ্বারা এরা শাসনকালে দেশটারে বরবাদ করে দিতে, আমরা এই বিচার দলের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যারা আজকে দেশটারে এই সমস্ত করে লুটপাট করে খাইতেছে, আজকে অগ্রদেব বাবুর মতন যারা লোক আছে, যারা উপজাতির লোক আছে, আমরা চাই আমরা এই গান্ধা বিচার দেওয়ার লোকগুলির বিচারের আওতা আনা এবং দেশের যে লুস্কানকেও শেষ করে দেওয়া। আজকে দেখেন সারা বিশ্বের লোক চাইতেছে তারা একতাবদ্ধ হইয়া কিভাবে বাঁচতে পারে। আর আমাদের ভারতবর্ষে কথাটা কিন্তু মনে রাখবেন, হয়তো অন্য রাজনৈতিক আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রী খানে বাতাসটা যায়, আমরা কত ছোট হয়ে যাইতেছি দিনের পর দিন। কত সমস্যা, রাজ্যগত সমস্যা, নিজের ক্ষমতার লেগে সবাই পাগল। মানুষের জন্য কেউ পাগল নাই, রাজ্যকে ভাঙার জন্য পাগল, নিজের কিভাবে পারে বইয়ের জন্য পাগল, দেশকে কিভাবে শক্তিশালী করবো, শিক্ষা দীক্ষা বিভিন্ন ভাবে উন্নতি। আজকাল এই দিকে নজর না দিয়া আজকে কোন দিকে আমরা বিচার দ্বারা নিয়ে অশান্তি বাজায় যাচ্ছে। এই অশান্তির থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যে নতুন দল হয়েছে বা পাতাল কন্যা হচ্ছে, আমরা একতাবদ্ধ ভাবে লড়াই করবো। কুইরা আমরা এই জাতপাতের বিরুদ্ধে লড়বো এবং ব্রাহ্মণ্য বিচার দ্বারা বিরুদ্ধে আমরা লড়বো। তাদেরকেও আবার আমরা আওতাতে আনবো, তাদের যে ব্যবসা বাণিজ্য এইগুলির উপর আমরা নজরদারি করবো। চ্যালেঞ্জ করছে আমাদের দেশের সংবিধান রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা। সেই সুপ্রিম কোর্টকেও এই বুলডোজার দিয়ে এরা তার রায়কে এখানে গুড়িয়ে দিল। এটা হওয়া উচিত। এখন আমার কাছে যে স্মারকলিপি তারা দিয়েছেন, আমি বলবো যে এই মানুষগুলো তারা কতটুকু যে রাষ্ট্রের নির্মাণে বা সমাজের নির্মাণে তারা এত ক্ষতি হওয়ার পর কেউ দেখছেন আপনারা খোলা আকাশের নিচে ঘুমোচ্ছে, ঠান্ডা আস্তে আস্তে পড়ছে এই অবস্থায়, আর কদিন বাদে হলে তো অসুস্থ হয়ে মারা যাবে। তারা শুধু 2 দফা দাবি লিখেছেন। কি লিখেছেন? গোলচক্কর সংলগ্ন কোনো সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক। আমি বলবো এর চাইতে যে বাধ্য নাগরিক, এর চাইতে যে দেশকে ভালোবাসেন, উন্নয়নকে চান, খুব কম জায়গায় পাওয়া যাবে। এরা আরো 10 দফা দাবি করতে পারতেন। সরকার শুনুক, আমাদের রাজ্যের বর্তমান সরকার শুনুক। এই এলাকার বিধায়ক যিনি, এটা তো বোধহয় রামনগর এলাকার মধ্যে পড়ে, তিনি আবার মেয়র, তিনিই বিধায়ক। তিনি ওই লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়ালে হবে না, তিনি মানুষের ব্যথাগুলো বুঝুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। বিরোধীরা নতুন গঠন আসলে দেখেন, প্রথমে বলতে গেলে বিরোধীরা তো
সবসময় মাঠে থাকে, কারণ সরকার থাকাকালীনও থাকে এবং সরকার যাওয়ার পরেও মাঠে রয়েছে 2018 সাল থেকে বিরোধীরা। কিন্তু আসলে এই সরকার, বিজেপি সরকার 2018 সালের নির্বাচনের পর থেকে যে একটা বুলডোজারের যে প্রতিযোগিতা চলছে, এই বুলডোজার দিয়ে প্রথম বিলোনিয়াতে লেনিনের মূর্তিকে উল্টিয়ে দিয়ে নদীতে ফেলে দিল। এই বুলডোজার সারা ত্রিপুরা রাজ্যে মানুষের এখন চালাচ্ছে। শেষ চালালো গুলচক্কর, যে সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিল। কিন্তু সরকার কোর্ট একটা হাইকোর্ট রায় দিয়েছিল কিন্তু বুলডোজারের বিষয়, কিন্তু সেই বিজেপি সরকার তারা কিন্তু বুলডোজারের যে কোর্টের রায়টাও কিন্তু অমান্য করেছে কিন্তু এই সরকার। তাহলে এই সরকার যে মানুষের জন্য কি কাজ করবো সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষের ভাবার একটা দরকার। মূল আসলে আরেকটা মূল বিষয়টা হলো, কারণ নতুন দল গঠন করেছে কিশোর দেব বর্মন উপজাতি ভাই বোনদের একটা মানে কি বলবো, মানে ধোকা দিয়েছে। শেষ ধোকাটা আরেকটা পাতাল জমাতিয়া জমা সিং যারা করেছে, কারণ সেখানে হলো পুলিশের প্রতিযোগিতা। কারণ বাবু তো কোটি কোটি টাকা খেয়ে মানে 22টা আসন থেকে 42টা আসন করে 42টা আসন দিয়েছে, কিন্তু পাতালগঞ্জ সে রাস্তায় হাঁটার চেষ্টা করবে। যাক, এটা হলো তাদের ব্যাপার। মানুষ যখন সারা ত্রিপুরার যে মানুষ যখন সচেতন হবে, এই বিজেপি আইপিএফটি সরকার, ক্ষমতার সরকার যে আমাদের ত্রিপুরাটাকে সর্বনাশ করে দিল, বেকারের কর্মসংস্থান নেই, কোনো সৈন্যপদ দিয়ে পূরণ করার কোনো চিন্তা ভাবনা নেই, যারা টেট দিয়েছে তাদের টেটের কোনো মানে নিয়োগ নীতি করার নাই। যখন মানুষ বুঝবে তখনই এই সরকারের পতন অবশ্যই ঘটবে। কারণ 2023 সালে সরকার আসলো, আসার পরও যাই হোক কোনোভাবে আসলো, আসার পরে 2028 সালে কিন্তু এই সরকার কিন্তু কোনো প্রকারে থাকবে না। কারণ কোন একটা সম্প্রদায়ের উপর থেকে একটা সম্প্রদায়কে বাদ দিয়ে কিন্তু সরকার চলতে পারে না। কারণ আমরা দেখলাম এই সরকার আসার পর থেকে সমস্ত ক্ষেত্রে প্রতিমা ভাঙ্গা, গণেশ ভাঙ্গা, কিন্তু আমরা কখনো দেখিনি। বাম আমল, কংগ্রেস আমলও দেখেছি, কিন্তু কখনো এরকম ভাঙ্গাচুরা হয়নি। কিন্তু তাদের মধ্যে তারা আবার বড় বড় দাবি করে যে আমরা অমুক ধর্মের লোক, সমুক ধর্মের লোক। কিন্তু এটা হলো আসলে মূল বিষয়। আমরা কি বলবো, বলতে গেলে অনেক কথা হয়, কিন্তু আমরা আশাবাদী সারা ত্রিপুরার যে মানুষের কাছে আমরা আবেদন করব এই সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুব ছাত্রদের সাথে মাঠে নামতে হবে। তাহলে যুব সমাজ আগামী দিন বাঁচবে না, কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। সেই জন্য সমস্ত অভিভাবকের কাছে আবেদন করবো, আমরা সবাই আসন নামে এই সরকারকে আমরা পতন ঘটাতে হবে, না হলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, সর্বক্ষেত্রে কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু সেটি আমরা কিছু ত্রিপুরার মাধ্যমে বলবো। কারণ 2028 সালে তাহলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সত্যি সত্যি তা কার্যকরী হবে। কাজে আমি দেখে যাচ্ছি মুখ্যমন্ত্রী দেখা করবো, এই কথাটাই বলবো। রাজ্য সরকারের একটা দাবি যে এটা কি আইনি ব্যবস্থা হলো? এক সপ্তাহ তো হয়নি, সুপ্রিম কোর্টের যে কলমে লিখেছে এই কালি এখনো শুকোয়নি। বলছে বুলডোজার জাস্টিস আমাদের দেশে অচল, এটা অন্যায়। এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে নমস্কার, কে যে বলছেন? সমস্ত অফিসাররা নেতৃত্ব দিয়ে হ্যাঁ, উত্তরপ্রদেশ অ্যাকচুয়ালি কি জানেন তো, যে বিরোধীরা মাঠে দেখছি আজকে নভেম্বর মাস আসার শুরুতে দেখলাম বিরোধীরা থাকবে মাঠে, কিন্তু তো আগে যিনি বললেন ওনার কথাটা ঠিক আছে। আমি বলছি যে এই যে মনে করেন গন্ডাছড়াতে যে ঘটনাটা ঘটলো, সেখানে প্রদ্যুৎ কিশোর গিয়ে শুধু বোঝাতে যে ছেলেটা মারা গেল তাকে টাকা দিয়ে আসলো, রাজ্য সরকার দিল। কদমতলাতেও একজন মারা গেল, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি সেখানে গেল না। বেকুথরাতে যে প্রশাসনিকটা মানে ইয়েতে সেখানে বাঁচা গেছে অল্প। এরপরে কৈতরাবাড়ি, সেখানে প্রশাসনের কেউ নেই। তো তাদেরই লোক, তাদেরই সামনে এসব ঘটনা ঘটে, অথচ তাদের কোনো, যদিও আজকেরও বিষয় না এটা, তাদের সামনে তাদেরই লোকরা এইসব ঘটনাগুলি ঘটায়, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না বা দেখা পাওয়া যায় না। এখন প্রযুক্ত বলছে যে মানে বাঙালি পাহাড়ি সব থাকতে পারবে। তো কেন উনি পাহাড়ি যে ছেলেটা মারা গেল ওর বাড়িতে গেল, ওখানে টাকা দিয়ে এলো, রাজ্য সরকার দিল, অন্তত 10 লাখ টাকার উপর সে পেয়েছে। আজকে 150-200 ফ্যামিলি অস্তিত্ব দিলেই একদম। এই জায়গাতে বলছি আর কি, আপনারা তো অনেকদিন দেখা নেই, মানে ফেসবুকে কি প্রবলেম ছিল জানি না,
তো আমরা প্রতিনিয়ত দেখি যে 9টা বাজলেই হয়তো আপনারা আসবেন আমাদের সামনে, আমরা কিছু কথা বলবো। তো আমি বলছি যে এই জায়গাতে যে এটা জাতিগত একটা ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটে যাচ্ছে আর কি, এটাই বলার ছিল আর কি। উত্তরপ্রদেশ নমস্কার, আরো কে বিজেপি বলছেন? শাসিত রাজ্যগুলোতে এসব করেছে। হ্যাঁ, আমি কুমারঘাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বিরোধীরা যখন মাঠে থাকবে, গণতান্ত্রিক দায়িত্ব ওনাদের, এটা স্বাভাবিক। দল, নতুন দলের যে চ্যালেঞ্জ দেখলাম আজকে, দলকেও স্বাগত জানাচ্ছি, কিন্তু ওনারা দেখুন 18 মানে সব সাময়িক পূর্ব থেকে শুরু করে 18 মধ্যে দেখুন আইপিএফটি ছিল, মানে ত্রিপুরাল্যান্ড বলে 8 জন বিধায়ক, তারপর মন্ত্রী সহ 8 জন ছিলেন। তারপর 23 পূর্বে একজন শুধু কি বলবো আইপিএফটি একজনকে মন্ত্রী দিতে বাধ্য হয়েছে। তারপর রাজ্য সভাপতি পাতালকান্ড মাদিয়া, উনি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন যে ওনাকে কে পদত্যাগ করছে, 2 দিন আশ্রয় করতে সময় দিয়েছিলেন। আমরা এখনো মিডিয়ার মাধ্যমে পাইনি। উনি যে পদে আছেন, কি একটা পদে চেয়ারম্যান আছেন, সে পদে পদত্যাগ করা হয়নি। কিন্তু এইসব মানে বিশেষ করে জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি বেশি দিনে স্থায়ী হয় না। এটা ইতিহাস আইএলপিটি থেকে শুরু করে অনেক কিছু দেখছি আমরা। এখন হঠাৎ করে দেখুন পেয়ে গেল দল আসলো গ্রেটার বলে, তারপর 0 থেকে মানে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের মতন 0 থেকে 13টা পেয়ে গেল। জনগণের মানে উপযোগীরা অধিকাংশই আবেগপ্রবণ এবং সহসব থাকে। ওনারা যে বলছেন, ওনারা অবশ্যই এডিসিতে মানে এডিসি ভিলেজ কাউন্সিলে ভালো একটা ফলাফল করতে পারবেন, মানে যদি ভালো করে প্রচার বা কি বলবো আর্থিক সহযোগিতা পায় কোন জায়গা থেকে, অন্যান্য রাজনৈতিক দলের মতো। কিন্তু ওনাদেরকেও কিন্তু শাসক দল ক্রয় করে নেবে যে কোনো ভাবে। মানে ত্রিপুরা মাতাকে মানে শেষ শুরু হয়ে গিয়েছে যখন ওনারা বিরোধী দল থেকে যখন মনে করুন শাসকে জয়েন করেছিল, এটা কিন্তু শাসক দলই করাচ্ছে। হ্যাঁ, ইনডাইরেক্ট ভাবে মানে ওনার যে মানে শাসক দলে থাকছে, কাটছে, মন্ত্রী দিচ্ছে, সবকিছু সরকারি সহযোগিতা সাহায্য পাচ্ছে, কিন্তু তারপরও বিরোধিতা করছে, বিভিন্ন ব্লকে গিয়ে ডেপুটেশন দিচ্ছে। দেখুন শাসক দল ভালো পাচ্ছে না, বলতে জোট শরিকের বড় দল যেটা, ওদেরকে মানে দুর্বল করার জন্য কিন্তু পুরুষকে শাসক দলেই করাচ্ছে এগুলি। মানে ত্রিপুরা আমাদের যেন আগামীতে আর মাথা তুলে না দাঁড়াতে পারে। দেখবেন ওই 18 পরে যারা একজন বিধায়ক 7 জন চলে আসছিল মাথাতে, মাথার দেখবেন আবার ওই নতুন দল যে হয়েছে বা যে হয়েছে, ওনারা সমর্থন করবেন। ওরা মনে করুন ভালো করে ভিলেজ কাউন্সিল সহ বা আগামী দিনে এডিসি ভিলেজ কাউন্সিল এগুলি দখল করবেন। তারপরে দেখবেন বিভিন্ন প্রলোভনকে শাসক দল ওনাদেরকে জয়েন করে নিয়ে। আর আগে এটা তো মানে মনে করুন এটা বলেন আপনি। উত্তরপ্রদেশ আরো বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি তাদেরকে বলবো, আগরতলা মিউনিসিপ্যালিটি অফিসারদেরকে, তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে। এইভাবে আইনকে বিদ্যমান দেখা উচিত না। নমস্কার, কে বলছেন? তারাও সহযোগিতা করবেন একটু। হ্যালো, কথা বলুন। সহযোগিতা করবেন একটু বলছেন, এখানে লিখিতভাবে বলছেন। আমরা ঠিক আছে, আমাদেরকে বিকল্প দিক, অর্থাৎ আমরা সহযোগিতা করব। আমরাও বলছি আমরা বিরোধী দল মানে বিরোধিতা করা না, কনস্ট্রাকটিভ উন্নয়ন হোক, কিন্তু 6-7 মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয়, আকাশ ভেঙে পড়বে। কিসের তারা এটা তো প্রচন্ড অন্যায়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রয়াত বিশ্ব অরণ্য নেত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস 31 অক্টোবর থেকে
19শে নভেম্বর ওনার জন্মদিন পর্যন্ত সারা রাজ্যে প্রত্যেকটা জেলাতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সংহতি পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা নলসর বিধানসভা কেন্দ্রের তক্সাপাড়া হাসপাতাল চৌমুনি থেকে আরম্ভ করে ইন্দ্রকুমার পাড়া হয়ে আমরা শিবনগর ইটভাটা গিয়ে আমাদের পদযাত্রা আজকে শেষ হবে। সারা ভারতবর্ষে যে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে চিরাচরিত শত শত বছর যাবৎ যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য শ্রেণী বিভাজনের মাধ্যমে দেশের মধ্যে জাতে জাতে যে হিংসা এবং দেশ এবং ঘৃণা ছড়ানোর যে প্রচেষ্টা নিয়েছে, সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের সংবিধানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আজকে এই সংহতি পদযাত্রার আয়োজন আমরা করেছি এবং আমরা এই সংহতি পদযাত্রার মাধ্যমে সারা রাজ্যের এবং এই সোনামুড়া জেলাতেও আমরা মানুষের ব্যাপক সাড়া এবং সহানুভূতি পাচ্ছি এবং আমার বিশ্বাস যে আগামী দিনে এই রাজ্যে এবং দেশে সাম্প্রদায়িক সৌহার্দ্যকে বজায় রাখার জন্য আমাদের এই পদযাত্রা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। এটা হচ্ছে দেশের গণতন্ত্র, এই দেশের যুক্তরাষ্ট্র কাঠামো, এই দেশের সংবিধানকে হত্যার এক প্রচেষ্টা। তার বিরুদ্ধে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি আহ্বান করেছেন গোটা দেশে আন্দোলন তৈরি করে এই দেশের সংবিধানের বিরোধী প্রস্তাব বিলকে যেন আটকানো যায়, তার মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য তারই অঙ্গ হিসেবে আমরা এখানে মিছিলে সামিল হয়েছি। আমরা দাবি তুলেছি বেকারদের হাতে কাজ নেই, আমাদের রাজ্যের সমস্ত দপ্তরে শূন্যপদ পড়ে আছে, আমাদের রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই, কলেজে অধ্যাপক নেই, ইউনিভার্সিটিতে অধ্যাপক নেই, আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষক নেই, হেডমাস্টার নেই, হাসপাতালে গেলে ডাক্তার নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, মানুষ যাচ্ছে না জিবি হাসপাতালে, চিকিৎসা হচ্ছে না, আইজিএম হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে। আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে ডাক্তারি পাস, নার্সিং পাস করে বসে আছেন, তাদের নিয়োগ করছেন না, যার ফলে আমাদের স্কুলে গেলে ছাত্ররা পড়াশোনা পায় না, হাসপাতালে গেলে রোগীরা চিকিৎসা পায় না, কিংবা কোনো দপ্তরে যান, সেই দপ্তরে গেলে আপনার কাজ হচ্ছে না, তহসিলে লোক নেই, এসডিও অফিসে লোক নেই, আপনার কোনো কাজ হচ্ছে না। কিন্তু রাজ্যের হাজার বেকার, তাদের কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে না। তবে আমরা দেখছি কে বেকারদের কাজ না দিয়ে প্রতিটা অলিতে গলিতে এক নেশার সাম্রাজ্য কায়েম করেছেন। আর এই নেশার সাম্রাজ্য কায়েম করে প্রতিটি গলিতে এক দুজন মাতব্বর তৈরি করেছেন, আর মাতব্বরদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা নেশার বাণিজ্য করো, বিশাল টাকা রোজগার করো। কিন্তু বিজেপির বিরুদ্ধে যদি কেউ লাল ঝান্ডার মিছিল করে, কাজের দাবিতে যদি কেউ মিছিল করে, ওই শিক্ষক নিয়োগের দাবিতে যদি লাল ঝান্ডার মিছিল করে, তোমরা যে নেশা বিক্রি করো তোমাদের যেন কেউ ডিস্টার্ব করে না, কিন্তু তোমরাও সরকারকে সাহায্য করতে হবে। লাল ঝান্ডার মিছিলে যারা হাঁটে তাদের আক্রমণ করতে হবে, রাতের বেলা তাদের বাড়িতে ঢিল ছুটতে হবে, তাদের বাড়ির শিশুদের ভয় দেখাতে হবে। মিছিল করা যাবে না, লাল ঝান্ডার মিছিল করে আটকাতে হবে। আর আটকানোর জন্য যে মাতব্বর তৈরি করে দিয়েছেন তাদের দায়িত্ব হচ্ছেন তারা চাকরি খুঁজবে না, তারা নেশার বাণিজ্য করবে, কোটি কোটি
টাকা মাসে কামাবে আর মিছিলে বাধা দেবেন। আর তাদের হাতে আক্রান্ত হচ্ছেন এলাকার মহিলারা, তাদের হাতে আক্রান্ত হচ্ছেন স্কুলে যাওয়ার পথে ছাত্রীরা, তাদের হাতে আক্রান্ত হচ্ছেন কলেজে যাওয়ার পথে ছাত্রীরা, তাদের হাতে আক্রান্ত হচ্ছেন বয়স্ক বৃদ্ধ মহিলারা। এই মাতব্বরদের হাতেই সব জায়গায় কি ডাক্তার, কি নার্স, কি শিক্ষক, কি যুবতী, কি গৃহবধূ, কি বৃদ্ধ মহিলা, সবাই তাদের হাতে আক্রান্ত হচ্ছেন। এ এক ভয়ঙ্কর অরাজকতা গোটা রাজ্যে তৈরি করেছেন। তার সঙ্গে আমরা দেখছি এ রাজ্যের প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা যারা মিছিল করছে শুধুমাত্র চালের দাম, আমাদের চালের দাম বাড়ে না। আমাদের কথাগুলো যারা শুনছেন এই বাজার এলাকার ব্যবসায়ী বৃন্দ কিংবা বাজার করতে যারা এসছেন, আমরা তাদের কাছে বীরের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, 6 বছর আগের চালের দাম না। আপনি একটা ভাবুন না, আজকে থেকে 3 মাস আগে যে চালের বস্তা যত টাকা দিয়ে নিতেন এখন চালের দাম কত? পেঁয়াজের দাম আজকে থেকে 3 মাস আগে কত ছিল? আজকে পেঁয়াজের দাম কত? 4 মাস আগে ডালের দাম কত ছিল? আজকে ডালের দাম কত? 3 মাস আগে আলুর দাম কত ছিল? আজকে আলুর কেজি প্রতি কেজি কত? আমরা বলছি আপনি যদি 6 বছর আগে হিসাব করেন তাহলে আলুর দাম ডাবল হয়ে গিয়েছে। 2018 সালের পর যা পেঁয়াজের দাম ছিল 2024 সালে বিজেপি সরকারের হাত ধরে পেঁয়াজের দাম ডাবল হয়েছে, চালের দাম ডাবল হয়েছে। এই টাকা আপনি এই টাকা দিচ্ছেন, আপনি একবার জিজ্ঞেস করবেন না কিভাবে চালের দাম দ্বিগুণ হয়, কিভাবে আলুর দাম দ্বিগুণ হয়, কিভাবে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়? আপনার মজুরি বেড়েছে, আপনার মজুরি বেড়েছে। যারা সরকারি কর্মচারী আছেন বামফ্রন্ট সরকারের সময় বছরে 2 বার দিয়ে দিত। আমরা জিজ্ঞেস করতে চাই গত 6 বছর আপনারা কবার দিয়ে পেয়েছেন? আমরা দেখছি শুধু দিয়ে পাওয়া না, শুধু আরক্ষা দপ্তরের মধ্যে নানাভাবে বঞ্চিত করে বিভেদের রাস্তা তৈরি করে দিচ্ছেন। ওই টিএসআরদের জন্য একরকম সুযোগ সুবিধা, রাজ্যের পুলিশ প্রশাসনে যারা কাজ করেন তাদের জন্য একরকম সুযোগ সুবিধা, এটা শুধু কৌশলে ওই তাদের মধ্যে ডিভিশন তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের নানাভাবে মানুষের উপর একটা বিভেদের রাজনীতি নানা কায়দায় নানা কৌশলে আনার চেষ্টা করছেন। জিনিসপত্রের দাম বাড়ছে, এখন কে আমাদের বিদ্যুতের দাম, যারা এখানে আছেন আমাদের কথা শুনছেন, আপনাদের ইচ্ছা নেই তারপরও শুনছেন, ইচ্ছা থাকলেও শুনছেন। দয়া করে জিজ্ঞেস করে আজ থেকে 1 মাস আগে আপনার বাড়িতে একটা বেকার ছেলে একটা মোবাইলে টিপে আপনার বাড়ির বিদ্যুতের বিলটা যা করে দিয়েছে, এই মাসের বিদ্যুতের বিলটা চেক করুন। বিদ্যুতের বিলের মধ্যে গত 1 মাস আর চলতি 1 মাসে বিদ্যুতের বিলে কত টাকা পার্থক্য হয়েছে আপনি বুঝতে পারছেন। গোপনে আপনার বাড়ির বিদ্যুতের বিল দ্বিগুণ করে দিয়েছে, আপনি চুপ করে বসে আছেন, কথা বলছেন না কেন? কথা বললে রাত্রে বেলা দিনে যারা নেশা বেচে রাত্রে তারা বাইক বাহিনী হয়ে কথা বললে আপনার বাড়িতে আক্রমণ করবে, আপনার গেট ভাঙবে, আপনার টিনের চালে ঢিল দেবে, আপনি চুপ করে আছেন। কিন্তু প্রতিদিন মাতব্বর গুন্ডা মাফিয়াদের ভয় দেখিয়ে আপনার পকেট কাটছে। চালের দাম, চিনির দাম, আটার দাম, পেঁয়াজের দাম, আলুর দাম বাড়িয়ে এখন বিদ্যুতের বিল 3 গুণ, বিদ্যুতের বিল 3 গুণ, পেট্রোলের দাম বাড়তে বাড়তে 99 টাকা। শুধুমাত্র লাল ঝান্ডা যারা মিছিল করে তাদের বাড়ির বিদ্যুতের বিল বাড়েনি, যারা নেশা বিক্রি করে ওই শাসক দলকে সাহস যোগাচ্ছেন তাদের বাড়ির বিদ্যুতের বিল অনেক দ্বিগুণ হয়েছে। নিরীহ মানুষ বাজারে সামান্য বিক্রি করে প্রতিদিন প্রতিপালন করেন, আপনার বাড়ির বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন। আপনি কাকে ভোট দেন সে দেখে বিদ্যুৎ বিল হয় না, বিদ্যুৎ বিল হয় রতননাথের মতন। আপনারা শুনলেন সেখানে কর্মসূচিতে কি বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। যারা কথাগুলো বলছিলেন, বক্তব্য রাখছিলেন, তাদের প্রত্যেকের কাছে একটা রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তো তার বাইরে থেকে তারা যে কথাগুলো তুলে ধরছেন সে কথাগুলো জবাব অবশ্যই শাসক দলকে দিতে হয়, শাসক দলকে দেওয়া উচিত। কারণ রাজ্যের মানুষের কাছে জবাবদিহি শাসক দলকে করতে হবে। আজ যখন একটি নতুন রাজনৈতিক দল হলো, নতুন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের বিষয়গুলো নিশ্চয়ই সামনে চলে আসবে এবং এই সময়ের মধ্যে নতুন রাজনৈতিক দল যারা সমস্যা পীড়িত মানুষ তাদের কথাগুলো বলা,
রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করা, সব মিলিয়ে বলা যেতে পারে এক অন্যরকম রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীরা ময়দানে রয়েছে এবং বিরোধীদের কাছে এখন অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলোকেই মূলত কাজে লাগানো হয়। যারা কংগ্রেসের সংহতি পদযাত্রা সংগঠিত করছেন বা করবেন বা আগামী দিনেও রয়েছে কর্মসূচি, তারাও তাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করেছেন, দেশের পরিস্থিতি তারা উল্লেখ করছেন, রাজ্যের প্রেক্ষাপটে কথাগুলো বলছেন। যারা নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন তারা তাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এগিয়ে যেতে চান। এদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে বিরোধীরা যখন ময়দানে, শাসককে যখন নিশানা করা হচ্ছে, টার্গেট করে তোলা হচ্ছে, তখন বোধহয় রাজ্য রাজনীতিতে সময়োপযোগী কয়েকটি বিষয় আলোচনার মধ্যে চলে আসছে। শাসক দল তার জবাব কিভাবে দেবে সেটা সময় বলবে। যদি দেয় অবশ্যই আমরা এই অনুষ্ঠান বা অন্য কোনোভাবে আমাদের মাধ্যমে আমরা বিষয়গুলো উত্থাপন করব। আমরা শুধু এতটুকু বলি, আপনারা রাজ্যের চারদিকের খবরাখবর রাখেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনারা অনেকে কথা বলেন, আমার কথাগুলো শোনেন, অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আপনারা শুধু নজর রাখবেন আপনার চারপাশের রাজনৈতিক পরিমণ্ডলে যেসব ঘটনাগুলো ঘটছে তার জন্য শাসক দল কতটা জবাব দিতে পেরেছে সময়োপযোগী, এবং বিরোধীরা যেসব ইস্যুগুলো তুলছে সত্যি সত্যি ইস্যুগুলো জনগণের কিনা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।